আসসালামু আলাইকুম। আমি আজকে 2 পিস খাসির মাংস নিয়ে নিয়েছি এখানে। আপনি যে কোনো মাংসই নিতে পারেন, গরু বলেন, মুরগি বলেন। আমি এখানে 2 পিস খাসির মাংস দিয়ে আজকে রেসিপিটা বানাবো। সেজন্য খাসির মাংসটাই নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি, তারপর ছোট ছোট করে পিস করে নিয়েছি একদম। আমি এগুলো দিয়ে আজকে পকোড়া বানাবো খুবই সহজভাবে, একদম অল্প সময়ে আপনি একদম মচমচে মজাদার পকোড়া বানিয়ে নিতে পারেন। তারপর আমি ছোট পিসগুলা একটা শিলনোড়া দিয়ে দেখতেই পাচ্ছেন ছেঁচে নিচ্ছি। ভালোভাবে একটু থেতলে নিব যেন, কারণ তেলে ভাজা হবে তো। আমি আর সিদ্ধ করলাম না, একদমই তাজা মাংস আজকেই বাড়িতে আনা, সেই জন্য আমি এটাকে সিদ্ধ না করে একটা পাথর দিয়ে ভালোভাবে সুন্দর করে থেতলে নেব। আর আপনি যদি চান তাহলে সিদ্ধও করে নিতে পারেন, আপনার সুবিধা মতো করে নিতে পারেন। এটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য হালকাভাবে একটু নরম করে নিলাম। সবগুলো মাংসই এরকমভাবে আমি করে নিলাম। দেখুন সবগুলো এভাবে একটু, তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাত্র 2 পিস ছিল, কিন্তু কাটার পরে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলা হয়ে গেছে, তাই না? আর আমি এখানে বাড়তি কোনো উপকরণ বেশি ব্যবহার করব না। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি, ধনেপাতা কুচি আর মাংস। তারপরে এক এক করে সব কিছু উপকরণ দিয়ে আপনার ঘরে একদম যাই থাকুক সেইগুলো দিয়ে আপনি একদম বিকেলের নাস্তা হিসেবে বা হঠাৎ করে একজন মেহমান চলে আসলো তখন এগুলো বানিয়ে দিতে পারেন। ভীষণই মজার এই রেসিপিটা। তারপরে একটু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে, মরিচটা লবণ নরম করে নিব। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়ো সব মিক্স করা একসাথে। এগুলো ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিব। তারপর বাকি উপকরণগুলো সব কিছু এভাবে এক এক করে মিশিয়ে নিব। তারপর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। আর এগুলো দিয়েছি আমি, যে বিলাতি ধনেপাতাগুলো আছে সেগুলো আমি ব্যবহার করেছি। এই পাতাগুলো কিন্তু ভীষণই গ্রান, অনেক গ্রান, আপনারা জানেন মোটামুটি। তারপরে আমি একটা আলু নিয়ে নিব কুচি করে। এখানে একটা আলু পেস্ট করে নিব আর কি। এই মেশিনে অল্প অল্প করে কুচি করে নিলে দেখবেন একদমই মিহি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর আলুটা দিলে কি আপনার পকোড়াটাও মচমচে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে, ফ্লেভারটাও বাড়বে। এখানে আমি দিয়ে দিলাম আলুটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। তারপর মাংস দিয়ে সব কিছু দিয়ে সুন্দর ভালোভাবে একদম মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব 1 চামচ ময়দা। আর ময়দাটা একেবারে দেওয়া যাবে না, কারণ আপনি তাহলে বুঝতে পারবেন না যে কতটা পরিমাণে আপনার ময়দা লাগবে। এই জন্য আমি 1 চামচ করে 2 চামচ ময়দা দিলাম। এটা আমি আস্তে আস্তে মাখাবো আর আস্তে আস্তে পরিমাণ মতো ময়দাটা আপনি নেবেন, কারণ আপনার মাখাতে কতটুকু ময়দা লাগে সেটা আপনি যখন মাখাবেন তখনই বুঝতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা। আপনার এই সোডাটা দিলে ফুলতে সাহায্য করবে বা খেতেও ভীষণ মজা লাগবে। তারপর দেখুন সব কিছু মিক্স করা হয়ে গেল। এভাবে আস্তে আস্তে মিক্স করে নিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে আবার চটকে নিলাম। আপনি যদি এই মাংসটা আবার বেটে দিতে চান সেটাও করতে পারেন। আমি কিন্তু মাংসগুলো সব আনাম রাখবো সেই জন্য। আর বাটার চাইতে দেখবেন আনাম মাংসে এভাবে যদি পকোড়া করে খান তাহলে ভীষণই মজা, খুবই খেতে টেস্টি হবে। তারপর এরকম ছোট ছোট করে আমি একটু হালকা হালকা করে দিলাম সব মাংসগুলো, যেন হালকা রসটা একটু টেনে নেয়, তাহলে দেখবেন একদম নরম হবে না। দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু একদম মাখিয়ে নিয়েছি। আর মাংসর পিসগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ছেড়ে দিয়েছে, দেখুন। সবগুলো আমার ম্যাগনেট করা হয়ে গেল, মাখিয়ে নিলাম। তারপরে এইভাবে আমি 2 মিনিট পর্যন্ত রেখে দেব, যাতে এটার ভেতরে মশলা বা লবণ সব কিছুই সম্পূর্ণভাবে ঢুকে যায়। তারপর আমি প্যানে তেল দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এটা ভাজতে একটু তেলের দরকার বেশি, কারণ মচমচে হবে না। আর ভেতরে যে মাংসটা আছে হালকা তেলে কিন্তু এই মাংসটা সিদ্ধ হবে না, সেই জন্য আমি একটু তেলের পরিমাণটা বেশি দিলাম। তারপর এক এক করে সবগুলোই আমি দিয়ে দিব মাংস। আমার ফ্রাই প্যানটা একটু বড় দেখে একসাথে অনেকগুলাই দেওয়া যায়। আর আপনি যদি কম পরিমাণে দিতে চান কমও দিতে পারেন। আমি অনেকগুলাই দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে অল্প অল্প করে
এপিট ওপিট করে ভেজে নেব। আর যখন এগুলা ভাজবেন তখন কিন্তু একদমই চুলাটা লো আঁচে রাখতে হবে, একদম হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার উপরে কালারটা আসবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে, একদমই সিদ্ধ হবে না। এইদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেই জন্য একদম মৃদু আঁচে আপনাকে একটু সময় নিয়ে এগুলো ভালোভাবে পারফেক্ট করে ভেজে নিতে হবে। কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আর তেলটা একটু ভালোভাবেই গরম করে নিতে হবে। এভাবে হালকা হালকাভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর একটু একটু সময় করে যেন এই পকোড়াটার ভিতরে সম্পূর্ণভাবে হয়ে যায়, সেই জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। আর আস্তে আস্তে দেখবেন যতই একটু মচমচে কুরকুরে হবে ততই দেখবেন একটা কালারের রং ছাড়বে। দেখুন কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তারপর আমি এই সবগুলোই তুলে নেব। দেখুন কালারটা প্রায় হয়ে এসেছে আর দেখতেও ভীষণ খুবই ভালো লাগতেছে। আমি সবগুলোই পকোড়া তুলে নিলাম। তারপর যে বাকিগুলো আছে সব একইভাবে আমি ওই তেলেই দিয়ে দিব। তেলটা কিন্তু অনেক গরম আছে আমার, দেখতেই পাচ্ছেন। ওই একইভাবে সবগুলো পকোড়া আমি ভেজে নেব। তারপরে কালারটা চলে আসতেছে, এগুলো আমি ওই একইভাবে নেড়ে চেড়ে দেব। আর এই পকোড়াগুলো দেখবেন বিকেলের নাস্তা কিংবা চায়ের সাথে বলুন, বা মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, যে কোনো সময় খেতে পারেন, বা ভাত দিয়েও খেতে পারেন, বা পোলার সাথে যে কোনো সব কিছুর সাথেই কিন্তু এরকম মচমচে কুরকুরে যদি পকোড়া হয় মাংসে, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। আর খেতে ভীষণই টেস্টি, একবার হলেও ট্রাই করে দেখুন। আর কালারটাও দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। তো আজকে আমার এই পকোড়া রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী নতুন ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।